মতি আছে। কি নাম তোমার? একুট লিভার ফেলিওর। আর কি কি হতে পারে কমপ্লিকেশন? Chronic liver disease, cirrhosis of liver, and relapsing hepatitis আর হচ্ছে aplastic anemia. এনিমিয়া হতে পারে না, একুট লিভার ফেলিওর হতে পারে। আর কি হতে পারে? prolonged cholestasis হতে পারে। প্রলং কোলেস্টেসিস হতে পারে, রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে, হেপাটিক সিনড্রোম, হেপাটাইটিক সিনড্রোম হতে পারে, ক্রনিক হেপাটাইটিস হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, রিল্যাপস হতে পারে। এর মধ্যে একটা কমপ্লিকেশন খুব গ্রেভ, বাট দিস ইজ নট কমন, বাট সিরিয়াস কমপ্লিকেশন। একুট লিভার ফেলিওর is not very common, but this is serious complication of acute viral hepatitis or acute hepatitis. কখন বলতেছি আমরা acute liver failure? যখন কিনা তোমার লিভারের metabolic and synthetic function is not capable to maintain the need of the individual. তাহলে যখন acute loss of the hepatocyte হয় তখন কি হয়? আমরা জানি লিভারের মেইন ফাংশন কি? সিনথেটিক ফাংশন একটা আছে না, অন্যতম ফাংশনের মধ্যে একটা হচ্ছে যে মেটাবলিক ফাংশন। মেটাবলিজম অফ দা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো মেটাবলিজম করে না। এই মেটাবলিক ফাংশনের সিনথেটিক ফাংশন যখন কি করে আমাদের ইন্ডিভিজুয়ালের যে নিড মেইনটেইন দ্য লাইফ, এটা যখন ডিমান্ডটা ফুলফিল করতে পারে না তখনই লিভার ফেলিওর হয়। সারা পৃথিবী জুড়ে কমন কারণ। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কোনো কারণে যদি লিভার ড্যামেজ হয়, যে কোনো কারণেই, সেখান থেকে কনসিকুয়েন্স হিসেবে লিভার ফেলিওর হতে পারে। সারা পৃথিবী জুড়ে কমন কারণ হচ্ছে একুট ভাইরাল হেপাটাইটিস। সারা পৃথিবী জুড়ে লিভার ফেলিওর অন্যতম কারণ হচ্ছে একুট ভাইরাল হেপাটাইটিস। যদি সব ভুলে যাও যে লিভার ফেলিওর কি কারণে হয়, একটা অ্যান্সার বললে বলতে হবে যে একুট ভাইরাল হেপাটাইটিস। কিন্তু ইউকেতে দেখা যায় ওইখানে আবার প্যারাসিটামল পয়জনিংটা অনেক বেশি। প্যারাসিটামল পয়জনিং এর জন্য হচ্ছে যে লিভার ফেলিওর হতে পারে। কারণ আমরা জানি যে প্যারাসিটামলের টক্সিক ডোজ কত? অ্যাসিটামিনোফেন 10 গ্রাম, 10 গ্রাম। দেখা যাচ্ছে যে কেউ যদি সুইসাইডাল অ্যাটেম্প নেয়, সুইসাইড করতে চায়, সে যদি 10 গ্রামের বেশি প্যারাসিটামল নেয় তাহলে কিন্তু তার লিভার ফেল করতে পারে। ঠিক আছে কিনা? আমরা ডাক্তাররা এটা জানবো, জানার পরে যেন এই কাজটা আমরা নিজেরাই আবার না করি। ভাই সালাম আলাইকুম, ম্যানেজ হয়েছে ভাই। কে দিবে? ফুয়াদ দিবে ভাই। ফুয়াদ বাসায় যাবে কবে? ফুয়াদ কালকে আসছে ভাই। কাল আমরা কোথায় ছিলাম? আর একটা ইম্পর্টেন্ট এটিওলজি কি? প্যারাসিটামল পয়জনিং, অ্যাসিটামিনোফেন পয়জনিং। ঠিক আছে না? তো আমরা গ্র্যাজুয়ালি দেখবো যে আর কি কারণে লিভার ফেলিওর হয়। আমরা টার্ম দেখে বুঝতেছি একুট লিভার ফেলিওর, তার মানে ডিউরেশন অফ দা ইলনেসটা ভেরি শর্ট হবে। আমাদেরকে কি স্লাইড গুলো দেখানো যাবে? স্লাইড তো দেখা যায়, আমি তো দেখতেছি তো স্লাইড। তোমরা দেখতেছো না? না স্যার, হচ্ছে স্যার দেখতে পাচ্ছি কিন্তু স্লাইডগুলো মুভ হচ্ছে না স্যার। না, মুভ করতেছি না আমি এখন, আমি ফার্স্ট স্লাইডে আছি। আমি সাধারণ ডিসকাশন করতেছি আর কি। অবশ্যই স্লাইড দেখাবো। আমরা টার্ম দেখেই বুঝতেছি না একুট, তাহলে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হতে হবে। তাহলে আমরা যদি সব ভুলে যাই লিভার ফেলিওর, তাহলে কি হয় এখানে লিভার ফেলিওরে? তাহলে গ্রাজুয়াল ডিটেরিয়েশন অফ দ্য লিভার ফাংশন। লিভার ফাংশন তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের ল্যাবরেটরি হেল্প নিতে হবে। তাহলে ক্লিনিক্যালি আমি কিভাবে বুঝবো, তাই না? ক্লিনিক্যালি বুঝতে হবে যে এখানে কি হয়, লিভার ফেলিওরে সেরিব্রাল ডিসফাংশন হয়। সেরিব্রাল ডিসফাংশন, এটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারবো। সেরিব্রাম যখন ঠিকমতো কাজ না করে তখন কি হতে পারে, যে অল্টার্ড মেন্টেশন হয়, খুব ইম্পর্টেন্ট, এটা কার্ডিনাল ফিচার এটা লিভার ফেলিওরে। তাহলে আমরা ক্লিনিক্যালি ওয়েবসাইটে কিভাবে বুঝবো? ল্যাবরেটরি বাদ দিয়ে ল্যাবরেটরিতে বুঝতে পারো যে প্রথমে টাইম বেশি হচ্ছে তোমার ট্রান্স অ্যামাইনেজ যেগুলো সেগুলো বেশি হচ্ছে, তার মানে তোমার ওরা বলতেছে যে এটা ইন্ডিকেশন অফ
হেপাটোসাইট ড্যামেজ, এগুলো বুঝতে পারবো। কিন্তু ব্যাড সাইডে বুঝতে হবে যে অল্টার্ড মেন্টেশন। একটা পেশেন্টের কি হচ্ছে যে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তুমি কথা বলতেছো সে তোমার দিকে সে কথা পারে না, ঠিক আছে না, সে ড্রাউজি হচ্ছে বা ভায়োলেন্ট বিহেভিয়ার তার, এগুলা থেকে বুঝতে হবে কিন্তু যে তাহলে একটা জন্ডিসের ব্যাকগ্রাউন্ডে যদি একটা পেশেন্ট এরকম হয় যে তার কনসেন্ট্রেশন থাকে না, প্রথম দিকে কনফিউজ, সে কি বলতেছে সে বুঝতেছে না, বা আস্তে আস্তে ড্রাউজি হয়ে যাচ্ছে, প্রথম দিকে কথা বললে সে একটু রেসপন্ড করে, তারপর দেখা গেলো যে আস্তে আস্তে কি করতেছে, তুমি কথা বলছো রেসপন্স করে না, তারপর পেইন দিলে রেসপন্স করে অনেক সময়, তারপরে হচ্ছে যে সে কি হয় একেবারে কোমাতে চলে যায়। তাহলে এগুলা আমরা আস্তে আমরা স্লাইড গুলোতে দেখবো। হ্যাঁ, হোয়াট ইজ একুট লিভার ফেলো, তুমি যদি বলে যে হোয়াট ইজ একুট লিভার ফেলো, তাহলে আমরা কিভাবে বলি, র্যাপিড ডিটোরিয়েশন অফ লিভার ফাংশন রেজাল্টিং ইন অল্টার মেন্টেশন। আমি যেটা বললাম, লিভার ফাংশন যখন ডিটোরিয়েট করে তাহলে মেন্টেশন কি হয়, অল্টার্ড হয়, ঠিক আছে কিনা, and coagulopathy in a patient without pre-existing liver disease which occurs within 8 weeks of an precipitating illness. কঠিন হয়ে গেল মনে হয় না, এটা তো তোমাদের বইয়ের সংজ্ঞা, তুমি যদি সব ভুলে যাও তাহলে কি বলবা, তাহলে এখানে এরা একটা বলতেছে যে র্যাপিড ডিটোরিয়েশন অফ দ্য লিভার ফাংশন, তার কারণে কি হচ্ছে, অল্টার্ড মেন্টেশন হচ্ছে, আর কোয়াগুলোপ্যাথি হচ্ছে, তাই না, তাহলে কোয়াগুলেশনের ডিফেক্ট হলে কি হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে, অথবা যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন নাও থাকে ক্লিনিক্যালি, তাহলে প্রথমিন টাইম আমরা বেশি পাবো, তাই না, প্রথমিন টাইম থেকে কি হবে, আইএনআর বেশি হবে, পরে আমরা এটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। তাহলে তুমি যদি এই কঠিন সংজ্ঞাটা ভুলে যাও, তাহলে তুমি যদি এভাবে বলো যে হোয়াট ইজ একুট লিভার ফেলোর, তুমি যদি এইরকম করে বলো যে লিভার ফেলোর উইদিন 8 weeks উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, তাহলে একটা লিভার ডিজিজ হচ্ছে হওয়ার পরে লিভার ফেল করতেছে কয় সপ্তাহের মধ্যে, 8 সপ্তাহের মধ্যে, উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, আগের কোনো লিভার ডিজিজ কিন্তু থাকা চলবে না, এটা ফ্রেশ হইতে হবে, ঠিক আছে কিনা। তাহলে লিভার ফেলোর উইদিন 8 weeks উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, তুমি যদি এতটুকু বলো, দিস ইজ কমপ্লিট ডেফিনেশন অফ একুট লিভার ফেলোর। একজন হেল্প করো তাহলে, মাহমুদুল হাসান, লিভার ফেলোর উইদিন 8 weeks লিভার যদি না থাকে, বাস কমপ্লিট, এটাই কমপ্লিট ডেফিনেশন অফ একুট লিভার ফেলোর। ক্লিয়ার? কেন 8 weeks বললো যে উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, তার মানে যদি আগে থেকেই লিভার ডিজিজ থাকে, তারপরে যদি লিভারের ফেলিওর হয়, মানে ক্লিনিক্যালি যদি আমরা দেখি যে একটা পেশেন্টের অল্টার্ড মেন্টেশন হচ্ছে, তাহলে এটাকে কি বলি আমরা, তখন আমরা আসলে এটাকে বলবো যে হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে দেখো যে লিভারের ডিসফাংশন দুই ভাবে হবে, একটা একুট লিভার ফেলিওর উইদাউট এনি, আগে থেকে যদি কোনো ডিজিজ না থাকে এটাকে আমরা বলছি একুট লিভার ফেলিওর। কিন্তু একটা পেশেন্ট যদি লং স্ট্যান্ডিং লিভার ডিজিজ থাকে, ধরো সিরোসিসে ভুগতেছে, এরপরে পেশেন্টের লিভার ফেল করলো, এটাকে বলতেছি আমরা এনকেফালোপ্যাথি। ক্লিয়ার? তাহলে এই দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই যে দেখো এখানে বলা আছে, দিস ডিস্টিংগুইশ ইট ফ্রম ইনস্ট্যান্ট ইন হুইচ হেপাটিক এনকেফালোপ্যাথি রিপ্রেজেন্ট এ ডিটোরিয়েশন অফ ক্রনিক লিভার ডিজিজ। যদিও সেন্টেন্সটা কঠিন লাগতেছে, কিন্তু আমি একটু সহজ করে দিলাম। তাহলে এনকেফালোপ্যাথি কাকে বলতেছি আমরা, ডিটোরিয়েশন অফ লিভার ফাংশন ইন এ পেশেন্ট উইথ প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। যদি এভাবে বলো তাও হবে। ক্লিয়ার কিনা? So what is the difference between acute liver failure and hepatic encephalopathy? The liver failure in a patient with pre-existing liver disease, সেটা হচ্ছে hepatic encephalopathy. Without any pre-existing liver disease, সেটা হচ্ছে যে acute liver failure. ঠিক আছে কিনা? এটা হচ্ছে clinical differentiation. Although liver biopsy may ultimately be necessary, it is the presence or absence of a chronicity that guide the clinician. আলটিমেট অ্যান্সার অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারি না যে আসলে আগে থেকে লিভার ডিজিজটা ছিল কিনা। সেই সময় যদি এরকম ডাইলেমা তৈরি হয়, তখন হচ্ছে যে বায়োপসি ইজ দ্য আনসার, বায়োপসি করে বুঝবে হ্যাঁ যে এটা ক্রনিসিটি ছিল। ক্লিনিশিয়ান হিসেবে আমাদের এত কঠিন জিনিসে যাওয়ার দরকার নেই, আমরা ক্লিনিশিয়ান হিসেবে রোগীর পেশেন্টের হিস্ট্রি নিয়ে বুঝবো যে আগে থেকে তার ডিজিজ ছিল কিনা। ক্লিয়ার? এটা দিয়ে ব্যাড সাইডে আমরা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করি, এতটুকু জানলেই হবে তোমাদের। ক্লিনিক্যালি আর কি বোঝার উপায় আছে কিনা বেড সাইড? অবশ্যই আছে। তাহলে আমরা যদি এভাবে করি যে অ্যাকুট এন্ড ক্রনিক যেটা বলা হচ্ছে, কিভাবে বুঝবো, তাহলে দেখো
যদি তুমি হিস্ট্রি নাও তাহলে বলবে যে হ্যাঁ এটা মাত্র এই 2 সপ্তাহ ধরে জন্ডিস মনে হচ্ছে, এরপরে রুগীটা হঠাৎ করে এরকম ড্রাউজি হয়ে গেল, এরপরে সে অজ্ঞান হয়ে গেল, শর্ট হিস্ট্রি থাকবে। তাহলে ক্রনিকে ফেলিওরটা একুট, কিন্তু আগে থেকে তার জন্ডিস ছিল আগে, হঠাৎ করে আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছে, গত 6 মাস ধরে ভুগতেছে, আমরা লিভারের ডাক্তারকে দেখাই, পেশেন্ট তোমাকে হিস্ট্রি দিবে এরকম করে। নিউট্রিশনাল স্ট্যাটাস ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ওয়ার্ডে ঘুরে ঘুরে পেশেন্টদেরকে দেখো, যে পেশেন্ট গুলো ক্রনিক লিভার ডিজিজে ভুগতেছে, এই পেশেন্ট গুলো কিন্তু কি হয়, মেলনারিশ হয়, ইউজুয়ালি মেলনারিশ। দেখবা যে পেশেন্টটা ইমাসিয়েটেড, ডিহাইড্রেটেড, ঠিক আছে কিনা, এরকম দেখো মেজরিটি ক্ষেত্রে। তুমি যদি ব্যাড সাইডে পেশেন্ট গুলোকে দেখো, হ্যান্ডেল করো। আর একটা হয় কি, ধরো আল্লাহ না করুক যে তোমার বা আমার কি হলো, এখন একটা ভাইরাস ঢুকলো, হেপাটাইটিস হলো, তাহলে কি আমরা এখন যে স্ট্যাটাস, আমার হেলথ স্ট্যাটাস আছে এরকমই থাকবে। তাহলে অ্যাপারেন্টলি কি হয়, হেলদি লুকিং। একুট হেপাটাইটিস অ্যাপারেন্টলি হেলদি রোগীর পেশেন্ট হয়, এরপরে যদি লিভার ফেলিওর হয়, তাহলে দেখো যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। নিউট্রিশনাল স্ট্যাটাস ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপরে যদি তুমি লিভার পালপেট করো, ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি ক্রনিক লিভার ডিজিজে কিন্তু লিভার তোমার হচ্ছে যে পালপেবল হয় না। লিভারটা কি হয়, সিরোসিস হয়, কি হয়, শ্রিঙ্কেজ হয়ে যায়, লিভারটা ছোট হয়ে যায়। কিন্তু যদিও লিভারটা পাওয়া যায়, তাহলে কি হতে পারে, হার্ড হতে পারে। কয়েকটা ক্ষেত্রে শুধু সিরোসিস হচ্ছে লিভার পাওয়া যায়, যেমন কি হিমোক্রোমাটোসিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলিক সিরোসিস যে এখানে কিন্তু হেপাটোমেগালি পাওয়া যায়, এখন হচ্ছে হিমোক্রোমাটোসিস। অনেক সময় এটা আউট অফ কিউরিওসিটি এই কোশ্চেনটা করা হয় যে সিরোসিসে তো ইউজুয়ালি লিভার পাওয়া যায় না, তো কোন কোন ক্ষেত্রে লিভার পালপেবল হয়। মনে রাখবা, সিরোসিসে কিন্তু লিভার পালপেবল হয় না, যেহেতু কি হয়, লিভারটা কি হয়, সিরোটিক হয়ে যায়, তাই না, ফাইব্রোসিস হচ্ছে, ইনজুরি হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, লিভার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আর একুট লিভার ফেলিওরে কি হচ্ছে, একুট লিভার ফেলিওরে হচ্ছে যে, যেহেতু একুট হেপাটাইটিস আমরা বললাম যে লিভারটা পালপেবল হয়, টেন্ডার হেপাটোমেগালি থাকে, তাহলে মেজরিটি ক্ষেত্রে কিন্তু লিভারটা পালপেবল থাকে এবং টেন্ডার হয়, তাই না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন বলা হয় যে মেসিভ নেক্রোসিস হয়, তখন কিন্তু লিভারটা পালপেবল নাও হইতে পারে। তাহলে তখন একটা কোশ্চেন আমরা অনেক সময় করি, আমি প্রায় সময় করি, যে একটা পেশেন্ট লিভার ফেলিওর আছে একুট হেপাটাইটিসের ব্যাকগ্রাউন্ডে, এই পেশেন্টের লিভার, একটা লিভার পালপেবল, একটা লিভার পালপেবল না, কোনটা বেশি খারাপ? একটা পেশেন্টের লিভার পালপেবল, একটা লিভার পালপেবল না, কোনটা বেশি খারাপ? তাহলে যেটা লিভার পালপেবল না সেটা বেশি খারাপ। কেন? এটা মেসিভ নেক্রোসিস হওয়ার কারণে লিভারটা কি হচ্ছে, নেক্রোস হয়ে শ্রিঙ্কেজ হয়ে গেছে, তার মানে এটা নেক্রোসিস অনেক বেশি, তাই না, সেপ্টা গুলো সহ একদম শ্রিঙ্কেজ হয়ে গেছে, তাহলে এটা বেশি ডেঞ্জারাস। কোন পেশেন্টের লিভার ব্যাকগ্রাউন্ড, লিভার ফেলিওরের ব্যাকগ্রাউন্ডে যদি তার লিভারটা পালপেবল না থাকে, তাহলে এটা কিন্তু বেশি খারাপ, তার মানে এটা মেসিভ ড্যামেজ ইন্ডিকেট করে। খুব ইম্পর্টেন্ট এটা। স্প্লিন, একুট হেপাটাইটিসে কি হয়, ইউজুয়ালি স্প্লিন পাওয়া যায় না, যদি না এই হেপাটাইটিসটা কি হয়, এটিপিক্যাল ভাইরাস দ্বারা হয়। তোমাদের আমি পড়িয়েছিলাম যে যদি এটিপিক্যাল ভাইরাস দ্বারা, ধরো সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, এগুলো দ্বারা হয়, তখন কি হয়, লিউম্বোডিনোপ্যাথি এন্ড স্প্লিনোমেগালি পাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে। এটা বুঝতে হবে যে স্প্লিনোমেগালি পাওয়া মানে হচ্ছে দিস ইজ এ ফিচারস অফ পোর্টাল হাইপারটেনশন, তার মানে এটা ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ হয় যখন সিরোসিস হয়, 90% সিরোসিস হচ্ছে এটিওলজি অফ পোর্টাল হাইপারটেনশন। স্প্লিন কার্ডিনাল ফিচার অফ পোর্টাল হাইপারটেনশন। স্প্লিন পাওয়া মানে বুঝতে হবে তোমাকে যে এটা ক্রনিক লিভার ডিজিজ মেজরিটি ক্ষেত্রে। স্পাইডার, স্পাইডার এটাকে বলা হয় স্পাইডার এনজিওমা অথবা স্পাইডার নেভি। কোনো আইডিয়া আছে তোমাদের? স্পাইডার থার্ড ইয়ারে পড়ানো হয়েছে মনে হয়। ইস্ট্রোজেন ইনক্রিজ হয়, আর্টেরিওভেনাস ফিস্টুলা। ফিস্টুলা ঠিক না, এটা হচ্ছে যে, এটাকে বলা হয় যে ওয়ান কাইন্ড অফ টেলেনজেকটেসিয়া। টেলেনজেকটেসিয়া মানে কি, তার মানে ডাইলেটেড ব্লাড ভেসেলস আন্ডার দ্য স্কিন, ক্যাপিলারিস ডাইলেটেড। হ্যাঁ, তুমি যদি বলতে, তাহলে একটা ফিডিং ক্যাপিলারি থাকে, এখান থেকে রেডিয়েটিং তার ব্রাঞ্চ গুলো থাকে, ঠিক আছে কিনা, স্পাইডারের মতো। স্পাইডারের যে লেগ গুলো থাকে, একটা ফিডার ভেসেল থেকে, স্পাইডারের লেগ গুলো থেকে, ওই লেগের মতো ওই ফিডার ভেসেল থেকে মনে হচ্ছে যে রেডিয়েটিং ম্যানারে এই ক্যাপিলারি গুলো থাকে, এটাকে বলে স্পাইডার এনজিওমা। এটা হচ্ছে ফিচারস অফ ক্রনিক লিভার ডিজিজ। তাহলে দেখো স্পাইডার যদি পেয়ে যাও তুমি একটা পেশেন্টের, তাহলে এটা বুঝতে হবে তোমাকে, এটা হেপাটিক এনকেফালোপ্যাথি হচ্ছে, এটা লিভার ফেলিওর কিন্তু ইন দা ফর্ম অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে ব্যাড সাইডে দেখো, তোমাকে কিন্তু এগুলো একটু দেখার চেষ্টা করতে হবে যে পেশেন্টের স্পাইডার আছে কিনা, স্প্লিন আছে কিনা, নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন, আর হিস্ট্রি থেকে আমরা জানবো। স্প্লিনেরটা একটু আরেকবার বলবেন প্লিজ। কোনটা? স্প্লিনেরটা স্যার আরেকবার। স্প্লিনোমেগালি usually indicate chronic liver disease.
যখন সিরোসিস হয়, ঠিক আছে কিনা, সিরোসিসের কারণে কি হয়, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। পোর্টাল হাইপারটেনশনের কারণেই হচ্ছে যে তোমার কি হয়, স্প্লিনোমেগালি হয়। তুমি যদি একটু এটিওলজি মানে ভিতরে ঢুকো, আরেকটু ভিতরে, আমরা যখন সিরোসিস পড়বো তখন আমরা বুঝবো সিরোসিস মানে কি। সিরোসিস মানে হচ্ছে নর্মাল লিভারের আর্কিটেকচারটা ডিটোরিয়েট হয়ে যায়, তাই না? তোমার হচ্ছে ইনজুরি হচ্ছে হেপাটোসাইট, আবার কি হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে। তাহলে লিভারের যে তোমার ইয়ে ছিল, যে এই যে আমরা প্রথম ক্লাস যদি মনে করি, আমরা প্রথম ক্লাসটা যদি আমরা মনে করি, যে আমরা বলছি হেক্সাগোনাল এরিয়া, একটা হেক্সাগোনাল এরিয়া ছিল না, এটা সেন্ট্রালে কি ছিল, এটা প্রতি কর্নারে কি ছিল, total triad corner টোটাল ট্রেড ছিল, টোটাল ট্রেড ছিল না প্রতিটাতে। এইগুলো কি হবে, যখন একটা লিভার ফাইব্রোস হচ্ছে তখন কি হবে, ফাইব্রোস এগুলো নষ্ট হয়ে যাবে, মানে স্ট্রাকচার গুলো নষ্ট হয়ে যাবে, তখন কি হবে, লিভারের ব্লাড সাপ্লাই গুলো কি ঠিক থাকবে? তাহলে ব্লাড যদি তুমি সাপ্লাই দিও তখন প্রেশারটা বেশি লাগবে। লিভারে কে সাপ্লাই দেয় ব্লাড? হেপাটিক, লিভারে ব্লাড সাপ্লাই কে দেয়? হেপাটিক ভেইন। পোর্টাল ভেইন সাপ্লাই দেয়। হেপাটিক আর্টারি আর হচ্ছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন থেকে মেজরিটি সাপ্লাই পায়, 80% সাপ্লাই পাবে হচ্ছে পোর্টাল ভেইন থেকে। এমন পোর্টাল ভেইন তৈরি হয় কি কি দ্বারা, স্প্লিনিক ভেইন এন্ড superior mesenteric সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। তাহলে দেখো, যখন লিভারের আর্কিটেকচার ডিটোরিয়েট করতেছে তখন ব্লাড সাপ্লাইটা কি হিন্ড্রেন্স হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত সামনের দিকে যদি হয় তাহলে পিছনের দিকে এই প্রেসারটা রিফ্লেক্ট করবে কোথায়? রিফ্লেক্ট করবে তোমার spleen পোর্টাল ভেইনে, পোর্টাল ভেইনে, পোর্টাল ভেইনে রিফ্লেক্ট করবে। তাহলে পোর্টাল ভেনাস প্রেসারটা বাড়বে। আবার পোর্টাল ভেইনটা তৈরি হয় কি দ্বারা, স্প্লিনিক ভেইন এন্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। তাহলে স্প্লিনিক ভেইন কি করে, কোত্থেকে তোমার ব্লাড ড্রেইন করে, স্প্লিন থেকে মেজরিটি, তাই না? এই জন্য কি হবে, যখন স্প্লিন থেকে ব্লাডটা ড্রেইন হইতে পারবে না, মানে যাবে না, লিভারের দিকে যাইতে পারবে না, তখন কি হবে, তাহলে স্প্লিনটা তখন ইনভার্স হবে। সেই কারণেই বলা হয় যে পোর্টাল হাইপারটেনশনের একটা কার্ডিনাল ফিচার হচ্ছে স্প্লিনোমেগালি। দেয়ার ইজ নো স্প্লিনোমেগালি, ইউজুয়ালি নো পোর্টাল হাইপারটেনশন। এবার কি বোঝা গেছে কিনা জি স্যার, যে ধন্যবাদ। কেন স্প্লিনোমেগালি হচ্ছে? তাহলে সিরোসিস হলে পোর্টাল হাইপারটেনশন হচ্ছে, পোর্টাল হাইপারটেনশন হলে পোর্টাল ভেইন, যে ভেইন দ্বারা তৈরি, সেই ভেইনে প্রেসারটা রিফ্লেক্ট করবে, ওইখান থেকে ব্লাড সাপ্লাইটা হচ্ছে যে সামনের দিকে বাধাগ্রস্ত হবে। তাহলে ওই ওয়ালগুলো তখন কি হবে, কনজেস্টেড হবে। সেই কারণে স্প্লিনোমেগালি হয়। তাহলে স্প্লিন, সেই জন্য সিরোসিস হচ্ছে, কিন্তু এটা সরাসরি কিন্তু স্প্লিনোমেগালি ইজ নট ফিচার্স অফ সিরোসিস, স্প্লিনোমেগালি ইজ দ্য ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। আবার পোর্টাল হাইপারটেনশনের কারণ হচ্ছে, এটিওলজি হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে মোর রিসেন্টলি নিউয়ার ক্লাসিফিকেশন আবার আসছে, যে এই যে আমরা বললাম যে একুট লিভার ফেলিওর, এটা একটু ক্লাসিফিকেশন আছে, নিউয়ার ক্লাসিফিকেশন। কেমন, যে যদি লিভার ফেলিওর হয়, মনে করো একটা পেশেন্টের জন্ডিস ডেভেলপ করলো, পরে 7 দিনের আগে এটা লিভার ফেলিওর হলো, এটাকে বলা হচ্ছে হাইপার একুট লিভার ফেলিওর। এটাকে বলতেছে যে হাইপার একুট। আর যদি কি হয়, 8 দিন থেকে 28 ডেজ, 8 দিন থেকে 28 দিনের মধ্যে যদি লিভার ফেলিওর হয়, এটা হচ্ছে একুট লিভার ফেলিওর। আবার কি হয়, যদি 29 ডেজ থেকে তোমার 12 সপ্তাহের মধ্যে লিভারটা ফেলিওর হয়, তাহলে এটাকে আমরা বলি যে সাব একুট লিভার ফেলিওর। এই ক্লাসিফিকেশনটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এগুলা খুব একটা ধরা হবে না, তোমাকে ধরা হবে যে একুট লিভার ফেলিওর কাকে বলে। তুমি এইটা এটা মনে রাখলে, যারা হয়তো ভালো পড়বে তাদের ক্লাসিফিকেশন তোমার জানা আছে কিনা। মেজরিটি ক্ষেত্রে আমরা দেখবো যে লিভার ফেলিওর এটিওলজি হচ্ছে একুট ভাইরাল হেপাটাইটিস। সব ভুলে গেল, এটা ভুলা চলবে না। তাহলে এই যে লিভার ফেলিওর যে হলো, লিভার ফেলিওর কি গ্রেডিং করা যায়, যে এটা কোন স্টেজে আছে? এটা অবশ্যই গ্রেডিং করা যায়। বলা হচ্ছে যে, আমরা বলতেছিলাম তোমাকে যে সেরিব্রাল ডিস্টারবেন্স ইজ দ্য কার্ডিনাল ম্যানিফেস্টেশন। আমি প্রথমে বললাম তোমাদেরকে না, যে লিভার ফেলিওর হচ্ছে মানে হচ্ছে সেরিব্রাম ঠিকমতো তোমার কাজ করবে না। এই কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই চেঞ্জটা সাবটেল থাকে, এই জন্য বোঝা যায় না। এই জন্য বোঝা যায়, হয়তো তুমি যদি বায়োকেমিক্যাল গুলো পরীক্ষা করো তখন হয়তো বুঝতে পারবো যে লিভার ড্যামেজ হচ্ছে। ক্লিনিক্যালি হয়তো ম্যানিফেস্টেড নাও হতে পারে, ঠিক আছে? অনেক সময় সাবটেল থাকে। আমরা কিভাবে গ্রেডিং করে দেখো, যে গ্রেড 1 কেমন, তোমাদের বইয়ে সব আছে। যেমন পেশেন্টে কি হবে, একটা জন্ডিসের ব্যাকগ্রাউন্ডে একটা পেশেন্ট কনসেন্ট্রেশন পুয়ার, মানে কোনো সে কনসেন্ট্রেট করতে পারে,
কথাবার্তা একটু জড়তা, ঠিক আছে কিনা? খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিসঅর্ডার্ড স্লিপ রিদম, বা আমরা বলি যে অল্টারেশন অফ স্লিপ রিদম। আমি মনে তোমাদের আগে যে পেশেন্টটা কি হচ্ছে, রাতে ঘুমায় না, দিনে ঘুমাচ্ছে। তুমি যখন পেশেন্টটাকে হচ্ছে সেই সময় পেশেন্ট ঘুমাচ্ছে বিছানায়, 10টার সময় তুমি মনে করো ফলো আপ গেছো বা 9টায়, কি রাতে ঘুমায় না, রাতে তো ঘুমায় না, সে দিনে ঘুমাচ্ছে। খুব ইম্পর্টেন্ট এটা একদম একদম। এবং হচ্ছে সিগনিফিকেন্ট হিস্ট্রি, যদি একটা জন্ডিসের পেশেন্ট এরকম বলে যে রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, তাহলে বুঝতে হবে তোমাকে লিভার ফেলিওর দিকে যাচ্ছে। দিস ইজ গ্রেড 1। তখন আমরা অ্যাকুট লিভার ফেলিওর গ্রেড 1। পেশেন্টটা ড্রাউজি, কিন্তু বললেই শুনে, আপনি যদি নাম বলো যে বাবা আপনার নাম কি, সে কিন্তু 2 মার্ক। কিন্তু কি হয় যে তুমি যদি পেইন দাও, জোরে কথা বলো, তখন কিন্তু সে কি করে তোমার দিকে তাকায় বা সে রেসপন্ড করে। আনরেসপন্সিভ টু ভয়েস, ঠিক আছে কিনা? এবং অনেক সময় কি হয়, ম্যানড রেসপন্স টু পেইনফুল স্টিমুলাই বা আনকনশিয়াস হয়ে গেছে, তাহলে কিন্তু এটা হচ্ছে গ্রেড 4। তো এটা একটু মনে রাখি, কেন এটা লাগবে, এই গ্রেডিংটা লাগবে, যে যখন তুমি ফলো আপ দিবা তোমার আমাদের যে আমরা যেখানে হচ্ছে যে ইয়ে করে ফলো আপ পেজে আমরা লিখে রাখবো যে এটা লিভার ফেলিওর, এটা গ্রেড 3 তে আছে, এটা গ্রেড 4 এ আছে। সুবিধা হবে কি, তখন ফলো আপ নেক্সট টাইম যখন তুমি নেক্সট দিন ফলো আপ দিবা, তুমি বুঝতে পারবে এটা কি উন্নতি হচ্ছে নাকি আরো এটা হচ্ছে যে খারাপের দিকে যাচ্ছে। তাহলে এটা এই ফলো আপের জন্য তোমার এই গ্রেডিংটা লাগবে ক্লিনিক্যালি। তাহলে আমরা যদি একটু ইটিওলজিটা দেখি, বন্ধ করে বলতে হবে যে এটা ভাইরাল হেপাটাইটিস সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে কিনা? আর কি কি দ্বারা হতে পারে, খুব ইম্পর্টেন্ট কি, ড্রাগস। ড্রাগসের মধ্যে কি, প্যারাসিটামল, অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, হ্যালো হচ্ছে অ্যানেস্থেটিক, অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয় তখন হ্যালোথেন দেওয়া হয়। তারপর কি, ইকটাসি, কি আছে, রিক্রিয়েশনাল ড্রাগস, ঠিক আছে কিনা? ফ্যান্টাসি থেকে ইয়াং ছেলে যখন এইসব নেয় আর তখন তার লিভার ফেল হতে পারে। হার্বাল রেমেডিস, বিভিন্ন কারণে হার্বাল মেডিকেশন নেয়। তাহলে দেখো যে ড্রাগ খুবই ইম্পর্টেন্ট, ভুলে গেলেও কিন্তু ভাইরাস এন্ড ড্রাগ যদি বলো তাহলে ভাইরাস এন্ড ড্রাগস। আর কি কারণে হইতে পারে, আরেক পার্সেন্টেজ লিভার ফেলিওর হচ্ছে, কিন্তু আমরা এটিওলজি কিন্তু আমরা জানতে পারতেছি না, এদেরকে বলা হয় ক্রিপ্টোজেনিক। আরেকটা কথা বলা যায় নন ই ভাইরাস। যখন আমরা কারণ জানি না, এটাকে বলি ক্রিপ্টোজেনিক। এটা আরো কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন মেটাবলিক কারণে হইতে পারে। আমরা যখন আস্তে আস্তে জানবো যে এই ক্রনিক লিভার ডিজিজের কারণ উইলসন ডিজিজ, এটা মেটাবলিক, ঠিক আছে কিনা? তখন আমরা এটা সম্পর্কে জানবো, এগুলোর জন্য হইতে পারে। তারপর হইতে পারে প্রেগনেন্সিতে হইতে পারে। তাহলে প্রেগনেন্সিতে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রেগনেন্সিতে লিভার ফেলিওর হইতে পারে, ডেঞ্জারাস সিচুয়েশন, ঠিক আছে না? টক্সিমিয়া প্রেগনেন্সি, কিন্তু লিভার ফেল করতে পারে। ল্যাপ্টোস্পাইরোসিস, এগুলো তো হইতে পারে। যখন মেসিভ একটা মেলিগনেন্সি, মনে করো মেসিভ ইনফিল্ট্রেশন ইন দ্য লিভার, ঠিক আছে, মেটাসিস, মেসিভ মেটাসিস, তখনও কিন্তু তোমার লিভার ফেলিওর হইতে পারে। তাহলে আমরা এইভাবে মনে রাখি একটু, যে লিভার ফেলিওর কি, সব ভুলে গেল আমরা বলবো না যে এটা ভাইরাল হেপাটাইটিস হচ্ছে কিছু ড্রাগস না, ড্রাগস এর মধ্যে প্যারাসিটামল, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, সব যদি ভুলে যাও। কিছু আছে কি ক্রিপ্টোজেন, হচ্ছে প্রেগন্যান্সি, মেসিভ মেটাসিস, এরকম করে মনে রাখবো এটা লিভার ফেলিওর হইতে পারে। তাহলে ইন্ডেক্স অফ সাসপিশন, কখন সাসপেক্ট করবা তুমি যে লিভার ফেলিওর হচ্ছে, যেটা বললাম আমরা। তাহলে এটা হচ্ছে অল্টার্ড মেন্টেশন, একটা পেশেন্ট একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার মনে হচ্ছে তোমার কাছে, হ্যাঁ, সাথে যদি কি হয়, সাথে যদি তার প্রথম ইন টাইম বেশি থাকে, তাহলে একটা ল্যাবরেটরি ফাইন্ডিং ইনক্রিজ প্রথম ইন টাইম। তাহলে একটা পেশেন্টের প্রথম ইন টাইম বেশি হচ্ছে একটা হেপাটাইটিসের ব্যাকগ্রাউন্ডে, সাথে তার মেন্টেশন অল্টার্ড হচ্ছে, তাহলে বুঝতে হবে তোমাকে দিস ইজ লিভার ফেলিওর, ঠিক আছে কিনা? এখন তোমরা বলতে পারো হোয়াট ইজ আইএনআর, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি আইএনআর, না আইএনআর কোন আইডিয়া আছে তোমরা? এটা শুনছো এটা আমরা আইএনআর? International normalization rate. গুড, Ratio. ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও। হোয়াট ইজ দিস ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও? So প্রথম না এটা ওয়ারফারিন ক্যালকুলেট, হ্যাঁ জি জি, এটা কি করে, দিস ইজ ক্যালকুলেটেড ফ্রম প্রথম ইন টাইম, এটা প্রথম ইন টাইম থেকে ক্যালকুলেটেড করা হয়। এবং কি করে এটা, ইট অ্যানালাইজ দ্য এক্সটেন্সিভ পাথওয়ে অফ কোগুলেশন,
আমাদের যে এক্সটেন্সিভ পাথওয়ে কোগুলেশন আছে, এই এক্সটেন্সিভ পাথওয়ে যে ফ্যাক্টর গুলো কত অ্যাক্টিভ সেগুলো সম্পর্কে হচ্ছে যে এটা একটা ইন্ডিকেশন দেয়। এক্সটেন্সিভ পাথওয়ে কি কি ফ্যাক্টর আছে? ফ্যাক্টর প্রথম ইন টাইম 2, ফ্যাক্টর 2 1 2, দেন আছে 5 7 and 10। এই এক্সটেন্সিভ পাথওয়ে যে কোগুলেশন সেটা সম্পর্কে একটা ইন্ডিকেশন দেয়। এটা ক্যালকুলেট করে কিভাবে? যে আইএনআর ক্যালকুলেট করা হয় যে প্রথম ইন টাইম ইন পেশেন্ট এন্ড হচ্ছে তোমার নরমাল যে ল্যাবরেটরি যে প্রথম মানে স্ট্যান্ডার্ড প্রথম ইন টাইম। আমরা যে প্রথম টাইম সবসময় আমি তোমাদের বললাম যে আমরা 3 সেকেন্ডের বেশি হলে বলি যে এটা প্রলং। তাহলে একটা থেকে ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড মানে যে রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে সেই রিএজেন্ট স্ট্যান্ডার্ড আর হচ্ছে পেশেন্টের কেমন আসছে যে প্রথম ইন টাইম, তাহলে এই দুটো রেশিও যেটা সেটা হচ্ছে তোমার আইএনআর। তাহলে প্রথম ইন টাইম ইন পেশেন্ট এন্ড প্রথম ইন টাইম হচ্ছে যে তোমার স্ট্যান্ডার্ড, এই রেশিওটা হচ্ছে তোমার আইএনআর। আইএনআর যদি মোর দেন কত হয় 1.5 হয়, এটাকে বলে যে তোমার ইনক্রিজ আইএনআর। এবং এখান থেকে আমরা জানবো যে আইএনআর যাদের বেশি হচ্ছে, আমরা যদি একুট হেপাটাইটিস চিন্তা করি যে কাদের ক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি করি, যাদের কিন্তু আইএনআর বেশি হয় বা প্রথম ইন টাইম তুমি কিছু না ভুলে গেল যে প্রথম ইন টাইম যাদের বেশি হয় তাদেরকে প্রথম ইন টাইম বেশি হওয়া মানে হচ্ছে আইএনআর বেশি হয়, যে যাদের প্রথম ইন টাইম বেশি হচ্ছে বা আইএনআর বেশি হয় মোর দেন 1.5 তাদেরকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে, কারণ এই পেশেন্ট যে কোনো সময় তোমার ব্লিডিং ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। এটা ক্লিয়ার? তাহলে যদি প্রথম ইন টাইম একটা পেশেন্ট বেশি হচ্ছে একটা হেপাটাইটিসের ব্যাকগ্রাউন্ডে সাথে তার অ্যাবনরমাল আচরণ, তাহলে চিন্তা করতে হবে দিস লিভার ফেলো। এটা ইভালুয়েট করবা কিভাবে? তাহলে হিস্ট্রি এন্ড হিস্ট্রি বলতেছেন, তাহলে একজন ক্লিনিশিয়ান হিসেবে আসলে আমাকে হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। যেমন কি যে এখানে যে ট্রাভেলিং হিস্ট্রি বলো না, ট্রাভেলিং হিস্ট্রি কেন? বাইরে খাওয়া দাওয়া করছে ট্রাভেলের সময়, তাহলে ওরোফিক্যাল রুটে যেসব ভাইরাস ট্রান্সমিট করে সেই ভাইরাস শরীরে ঢুকতে পারে, ঠিক আছে কিনা? মেডিকেশন লিস্ট, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ নিচ্ছে কিনা, হার্বাল মেডিকেশন নিচ্ছে কিনা, রিক্রিয়েশনাল কোনো মেডিকেশন, রিক্রিয়েশনাল কোনো ড্রাগ রিসেন্টলি নেওয়ার হিস্ট্রি আছে কিনা, বন্ধুদের সাথে মজা করতে যায় পিকনিক করতে গেছে যাওয়ার পরে সেই ড্রাগ গুলো নিচ্ছে, এরকম হইতে পারে, ঠিক আছে না? তারপর কি এক্সামেরাইটাল কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স বা আনপ্রোটেক্টেড, এটা হইতে পারে, ঠিক আছে না? দেন কি হয় মাশরুম, তোমরা দেখতেছো এটা মাশরুম একটা আছে, মাশরুম, এই মাশরুমে কিন্তু এক ধরনের একটা টক্সিন থাকে অ্যামানিটা ফ্যালয়েডস বলে। এই মাশরুমে কিন্তু এই টক্সিন থেকে, যারা মাশরুম খায় এই টক্সিন থেকে কিন্তু লিভার ফেলিওর হতে পারে, ঠিক আছে না? এগুলা হিস্ট্রি তাহলে আমাদেরকে নিতে হবে। তাহলে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট একজন ক্লিনিশিয়ান হিসেবে। এটা পেশেন্ট এরকম কিন্তু না যে একটা পেশেন্ট তোমার কাছে একুট হেপাটাইটিস নিয়ে আসলো, হসপিটালে একুট লিভার ফেলিওর ডেভেলপ করলো, এই পেশেন্টে কিন্তু একুট লিভার ফেলিওর নিয়ে তোমার কাছে আসতে পারে, ঠিক আছে কিনা? মেজরিটির ক্ষেত্রে আমরা যেটা দেখি একটা পেশেন্টের জন্ডিস হয়, ওরা কবিরাজি করতে যায়, কবিরাজ এইসব হার্বাল মেডিকেশন দেয়, এরপরে কি হয় পেশেন্ট অজ্ঞান হয়ে আমাদের কাছে আসে, তখন আমরা হিস্ট্রি যদি না নিই তাহলে বুঝতে পারবো না যে এটা কি, ঠিক আছে না? তাহলে একটা জন্ডিসের ব্যাকগ্রাউন্ড সাথে কিছু মেডিকেশন, তারপরে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, তাহলে ধরে নিবা যে দিস ইজ একুট লিভার ফেলিওর ইন এ ব্যাকগ্রাউন্ড অফ একুট হেপাটাইটিস। ফ্যামিলি মেম্বার কোনো লিভার ডিজিজ আছে নাকি, ঠিক আছে কিনা? হেপাটাইটিস বি হতে পারে, তারপর যদি দেখলাম যে মেটাবলিক ডিজিজ, উইলসন ডিজিজ হতে পারে, তাই না? কপার মেটাবলিজম যদি ডিস্টার্ব হয় এটাকে আমরা বলি যে উইলসন ডিজিজ, কপার মেটাবলিজম ডিস্টারবেন্স। আয়রনে যখন ডিস্টারবেন্স তখন কি বলে হিমোক্রোমাটোসিস, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা জানবো। অনসেট অফ দ্য জন্ডিস, এটা তো জানাই লাগবে আমাদের, এটা ক্রনিক না একুট, সেই জন্য অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে হবিস, যেটা বললাম কি ধরনের হবি, সে প্রতি সপ্তাহে ক্লাবে যায়, বিভিন্ন ধরনের মেডিকেশন নেয়, হার্বাল তোমার হচ্ছে যে প্রোডাক্ট অথবা ডায়েটারি সাপ্লিমেন্ট, এগুলো হিস্ট্রি তোমাকে নিতে হবে। এরপরে সিমটম এন্ড সাইন, যেটা বললাম যে রিডিউস অ্যালার্টনেস অর কনসেন্ট্রেশন, তো আমরা জানছি যে তার কনসেন্ট্রেশন তার হচ্ছে লো কনসেন্ট্রেশন হতে পারে বা অল্টার্ড কনসেন্ট্রেশন, অল্টার্ড হচ্ছে যে মেন্টেশন হতে পারে, অ্যাবনরমাল বিহেভিয়ার হতে পারে, এটা আমরা জানলাম। সেটা ড্রাউজিনেস থেকে কমার দিকে যেতে পারে। এরপরে কি হয় যে যেটা সিরিয়াস কমপ্লিকেশন হয় একুট লিভার ফেলিওর, সেটা সেরিব্রাল এডিমা হয়। সেরিব্রাল যদি ইডিমা হয় তাহলে এই পেশেন্ট কি হতে পারে? সেরিব্রাল ইডিমা হলে কি হয় এটা আমরা পরে জানবো একটু, আমার মনে হয় যে এখানে শর্টলি দেওয়া আছে হাইপার ভেন্টিলেশন, প্রফিউজ সোয়েটিং এন্ড জেনারেলাইজ কোনাস, তাহলে কি হতে পারে? এটা সিজার ডেভেলপ করতে পারে, তাই না? কনভালশন ডেভেলপ করতে পারে। আমরা জানবো আর কি কি হয় আসলে পরে জানবো, আমরা ওইটা আলাদাভাবেই বলবো। ফিটোর হেপার তুমি যখন এক্সামিন করবা তোর কি পাওয়া যেতে পারে?
ফিটোর হেপাটিকাস। পেশেন্টের কাছে যখন তুমি গেলা, একটা মাস্টি ওয়াটার ফ্রম মাউথ, তার মাউথ থেকে কি একটা মাস্টি ওয়াটার, এটা কি ইউজুয়ালি সালফার, সালফার থেকে আসে, মানে অ্যামোনিয়া। ঠিক আছে, কেন? যখন লিভার ড্যামেজ হয় তখন কি হয় যে এই লিভার এসব প্রোডাক্টকে কি করতে পারে, ফিল্টার করতে পারে না, তখন এইসব প্রোডাক্ট কোথায় চলে আসে, লাংসে চলে আসে। লাংসে যখন শ্বাস নিচ্ছে তখন এরকম একটা মাস্টি ওয়াটার, ঠিক আছে কিনা, একটা দুর্গন্ধ তার মুখ থেকে বের হচ্ছে, এরকম হতে পারে। পেশেন্টের জন্ডিস আছে, সাথে কি অ্যাবনর্মাল হচ্ছে যে তোমার ওরিয়েন্টেশন, মেন্টাল স্ট্রেসটা অ্যাবনর্মাল হতে পারে। তুমি যদি এক্সামিন করো কি পাইতে পারি আমরা, হেপাটোমেগালি পাইতে পারি অথবা নাও পাইতে পারি, ঠিক আছে কিনা। ব্রাডিকার্ডিয়া, এই যে আমি বললাম যে পরে বলবো কেন ব্রাডি হচ্ছে, যখন সেরিব্রাল ইডিমা হয়, সেরিব্রাল ইডিমা হলে কিন্তু সিস্টেমিক তোমার সিস্টোলিক হাইপারটেনশন ডেভেলপ করে, সিস্টোলিক হাইপারটেনশন হয়, সাথে কি হয়, রিল ব্রাডি ডেভেলপ করে, ঠিক আছে কিনা। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পেশেন্টকে ফলো আপ করা। একটা পেশেন্ট যখন অজ্ঞান হয়ে যায়, এটার তোমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি আছে কিনা, এটা বেড সাইড বোঝার উপায় হচ্ছে যে একটা পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার দেখলে তো 180, কিন্তু তুমি পালস দেখতেছো যে 60, লেস দেন 60, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এটা তোমার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ডেভেলপ করার সম্ভাবনা খুবই বেশি। পেপিলো এডিমা থাকতে পারে। আর কি হয়, যদি পিপিল দেখো তুমি এই পেশেন্টটা, এটা পেশেন্টের যদি রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হয়, পিপিল দেখবা যে পিপিল আনইকুয়াল, যদি পিপিল আনইকুয়াল এন্ড ফিক্স পিপিল, পিপিল ফিক্স, তাহলে এরকম আনইকুয়াল এন্ড ফিক্স পিপিল, ঠিক আছে কিনা। পেপিলো এডিমা থাকতে পারে। প্লান্টার রেসপন্স যদি দেখো, তাহলে কি হতে পারে, প্লান্টার রেসপন্স, এটা হচ্ছে এক্সটেনসর প্লান্টার রেসপন্স হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে দেখো, একটা বার্কিয়েরি সিনড্রোম একটা আছে, যে যেটাও কি হতে পারে, এটার জন্য লিভার ফেলিওর হতে পারে, এটা আমরা পরে জানবো, যেটা ভেনাস অবস্ট্রাকশনের জন্য হয়। এই ক্ষেত্রে এই পেশেন্টের এসাইটিস ডেভেলপ করে। এই আনকমন কথাগুলো এখনই মনে রাখা তোমার দরকার নাই। তোমাকে যদি বলে যে তুমি এক্সামিন করে কি পাবা, তাহলে এক্সামিন করে প্রথমেই পেশেন্টের কাছে যদি যাই আমরা, পেশেন্টটা তাহলে ওরিয়েন্টেশনে তার প্রবলেম থাকতে পারে, পেশেন্টটা ড্রাউজি টু কোমা এই স্টেজ থাকতে পারে, ফিটোর হেপাটিকাস, তার মুখ থেকে মাস্কি ওয়াটার বের হচ্ছে, এরকম পাইতে পারি আমরা। এরপরে কি, পেশেন্টকে যখন আমি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করব, পেশেন্টের জন্ডিস থাকতে পারে। যদি আমি কি করি, পিপিলটা দেখি, তাহলে পিপিলটা আনইকুয়াল সাইজ এন্ড ফিক্স হতে পারে। যদি আমরা ফান্ডোস্কোপি করি এখানে চোখে, পেপিলো এডিমা পাইতে পারে। আমি যদি নিচে দেখি, প্লান্টার রেসপন্স বাইলেটারাল এক্সটেনসর হতে পারে। যদি আমি পালস দেখি, সেক্ষেত্রে ব্রাডি পারে। আর কি হতে পারে, ব্লাড প্রেশারটা কি হতে পারে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি পাইতে পারে। এরকম এলে ব্যাড সাইড এক্সামিনেশন ফাইন্ডিংস, ব্যাড সাইডে আমরা এগুলো পাইতে পারি। কথা আবার বলা আছে, সেরিব্রাল এডিমা causing unequal and abnormally reactive pupil, fixed pupil. Pupil edema occurs rarely, but it is that sign. এটা তো একটা কমপ্লিকেশন। একুট লিভার ফেলিওর, একুট লিভার ফেলিওর হচ্ছে একুট হেপাটাইটিসের কমপ্লিকেশন। আবার দেখো যে একুট লিভার ফেলিওরের কি কি কমপ্লিকেশন হয়, একুট লিভার ফেল করলে আবার কি কি হতে পারে, খুব ইম্পর্টেন্ট। একুট লিভার ফেলিওরের ডেঞ্জারাস কমপ্লিকেশন হচ্ছে সেরিব্রাল এডিমা, তাহলে সেরিব্রাল এডিমা হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। আমরা সবসময় জানি যে আমরা যখনই কোনো খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট, এক্সেসিভ কার্বোহাইড্রেটটা লিভার কি করে, লিভারে জমা থাকে কি গ্লাইকোজেন হিসেবে, তাই না। আবার যখন কি হলো আমাদের, যখন আমরা ফাস্টিং করি বা আমরা প্রলং সময় ধরে ফাস্টিং থাকি, তখন আমাদের ব্লাড সুগার কমে যায়, তখন কি করে লিভার কি করে, গ্লাইকোজেন গুলো আবার গ্লাইকোজেনোলাইসিস ভেঙে আবার কি করে গ্লুকোজ রিলিজ করে। যখন এরকম হেপাটোসাইট ড্যামেজ হয়, তখন কিন্তু এই প্রসেস গুলো হ্যাম্পার্ড হয়। এই জন্য এই পেশেন্ট গুলো ভেরি প্রন টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে একটা পেশেন্ট দেখো যে কোমা, মানে একুট লিভার ফেলের জন্য কোমাটাস হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে লিভার ঠিক মতো তোমার কার্বোহাইড্রেটটা ডিল করতে পারে না। হ্যান্ডেলিং উইথ কার্বোহাইড্রেট ইজ ভেরি ডিফিকাল্ট উইথ ড্যামেজ লিভার। এই কারণে কি হয়, এই পেশেন্টটা ভেরি প্রন টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলে তো পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। এই জন্য এগুলাকে যে ফ্রিকুয়েন্ট মনিটরিং অফ দ্য ব্লাড সুগার ভেরি ইম্পর্টেন্ট এই পেশেন্টটা। কোমাটোস হয়ে আছে, তুমি মনে করছো যে এটা ডিউ টু একুট লিভার ফেলিওর, আসলে একুট লিভার ফেলিওর কমপ্লিকেশন হাইপোগ্লাইসেমিয়া, সেটার জন্য আবার কি হচ্ছে, কোমাটাকে তাকে হচ্ছে এটা প্রলং করতেছে, এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই জন্য রেডিমেড সাপ্লাই অফ দ্য গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার এই পেশেন্টটাকে ফিডিংটাকে আমাদেরকে ইনশিওর করতে হবে, রেগুলার ইন্টারভ্যালে ফিডিংটাকে ইনশিওর করতে হবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে একটা পেশেন্ট অজ্ঞান হয়ে আছে, আমরা সবকিছু করতেছি, আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ফ্লুইড দিচ্ছি, এই সেই করতেছি, আর ক্যাথেটার করা আছে, কিন্তু আমরা ফিডিং এর ব্যাপারে খুব যত্নশীল হচ্ছে না, তাহলে কিন্তু পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হবে। মেটাবলিক অ্যাসিডোসিস
খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ইনফেকশন, কেন ইনফেকশন হয়? আমরা জানি যে লিভারে কি থাকে, কুফার সেল থাকে, তাই না? কুফার সেল থাকে, তাই না, সাইনোসাইটের মাঝখানে। তাহলে কি হয়, এখানে যখনই আমাদের ব্লাড থেকে হচ্ছে যে কোনো অর্গানিজম আছে কুফার সেলগুলোকে ধরে ফেলে, তাহলে এটা সিস্টেমে যাতে বাধা দেয়। যখন এই কুফার সেলের ফাংশনটা হ্যাম্পার্ড হয়, তখন কিন্তু কি হবে, এই পেশেন্টটা হচ্ছে যে খুব লাইকলি, খুব তাড়াতাড়ি সেপ্টিসেমিয়া ডেভেলপ করবে, ঠিক আছে কিনা? এবং অনেক পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায় ডিউ টু সেপ্টিসেমিয়া। এই জন্য ইনফেকশন কন্ট্রোলটা খুব জরুরি। আর কি হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। তাহলে দেখো যে হেপাটাইটিসের কমপ্লিকেশন একুট লিভার ফেলিওর, আবার লিভার ফেলিওরের জন্য অনেকগুলো কমপ্লিকেশন হয়, মাল্টি অর্গান ফেল পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এইভাবে পেশেন্ট গুলো খারাপ হয়ে যায়। তাহলে আমরা এই পেশেন্টটাকে ইনভেস্টিগেট করবো কিভাবে? খুবই ইজি। তোমরা সবাই জানো তো, লিভার ফাংশন টেস্ট করবো, সিরাম বিলিরুবিন, এন্ড হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ, এগুলো করবো, অ্যালকালাইন ফসফেটেজ, পথোবিন টাইম, সিরাম অ্যালবুমিন। সিরাম অ্যালবুমিন কেন করবো আমরা? আমরা জানি যে সিরাম অ্যালবুমিন কিন্তু একুট হেপাটাইটিসে কমে না। তাহলে এটা এখান থেকে হয়তো তুমি একটু আইডিয়া পাবা, যদি সিরাম অ্যালবুমিন কমে তাহলে হয়তো ধরে নিতে হবে যে এটা ক্রনিক লিভার ডিজিজের ব্যাকগ্রাউন্ডে এই লিভার ফেলিওর, ঠিক আছে? যতক্ষণ না এটা ক্রনিসিটি ডেভেলপ করছে ততক্ষণ কিন্তু আসলে সিরাম অ্যালবুমিন কমবে না। তাহলে এখান থেকে বোঝা যাবে। দেন হচ্ছে এটিওলজি দেখার জন্য কি দেখবো? তাহলে এটিওলজি দেখার জন্য ভেরি ইজি, যে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস, অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস, IgM দেখবো আমরা। এন্ড হচ্ছে বির জন্য সারফেস অ্যান্টিজেন দেখা হয়, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু পয়েন্ট আউট করতে হবে তোমাদেরকে, যে অনেক কি হয় যে যখন একুট হেপাটাইটিসের ব্যাকগ্রাউন্ডে লিভার ফেলিওর হয়, ঠিক আছে কিনা? কাদের লিভার ফেলিওর হয়? যাদের ইমিউনিটি যত বেশি স্ট্রং, তাদের কিন্তু লিভার ফেলিওরের সম্ভাবনা বা হেপাটোসাইট ড্যামেজের সম্ভাবনা অনেক বেশি। তোমরা যদি রিসেন্টলি খেয়াল করে দেখো যে অনেকের বাড়িতে, অনেকেরই বাবা মারা বা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু ভ্যাকসিন নিয়েছেন তোমার কোভিড এর, তাই না? অনেকেরই দেখা যাচ্ছে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর আসতেছে, অনেকেরই কিছুই হচ্ছে না। তাহলে কি হচ্ছে আসলে, যাদের ইমিউন সিস্টেম স্ট্রং, ঠিক আছে কিনা, তারা কিন্তু এই যে আমরা ভ্যাকসিন যে নিলাম, এই ভ্যাকসিন তো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, তাই না? এটা একটা ভাইরাস। এই ভাইরাসকে তাহলে ডিটেক্ট করে এই ভাইরাসের এগেইনস্টে যখন তোমার ইমিউন সিস্টেম ভিগোরাসলি রিয়েক্ট করে, তখনই কিন্তু আসলে এই রিয়েকশন গুলো হয়, তখনই জ্বর হচ্ছে, অনেকেরই অ্যালার্জিক রিয়েকশন দেখা দিচ্ছে। তার মানে এগুলো দেখা দেওয়া মানে হচ্ছে যে তোমার ইমিউন সিস্টেম ভেরি স্ট্রং এবং ইমিউন সিস্টেম ইজ রেসপন্সিভ, ঠিক আছে কিনা? তদ্রূপ যখন একটা শরীরে ভাইরাস ঢুকে, তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেম চায় আমাদের এই ভাইরাসটাকে এলিমিনেট করতে, এবং তখন কি হয়, এক্সটেন্সিভ ড্যামেজ হতে, যত ইমিউন সিস্টেম তোমার ভিগোরাসলি রিয়েক্ট করবে ভাইরাসের বিরুদ্ধে, তত তোমার হেপাটোসাইট ড্যামেজ বেশি হবে, ঠিক আছে কিনা? এবং এটা ড্যামেজ করতে যায় অনেক সময় কি হয়, দেখা যায় যে আমরা সারফেস টোটালি এলিমিনেট করে ফেলে শরীর থেকে। তোমার বডি সারফেস অ্যান্টিজেনকে, ধরো এইচবিএস, এই জন্য দেখা যায় যে এইচবিএস এজি অনেক সময় নেগেটিভ হয়। ধরো তোমার শরীরে বি ভাইরাস ঢুকছে, ঠিক আছে কিনা, কিন্তু তোমার শরীর রিয়েক্ট করে বি ভাইরাসকে শরীর থেকে এলিমিনেট করে ফেলছে, করার কারণে দেখাচ্ছে তুমি যখন পরীক্ষা করতেছো এইচবিএস এজি নেগেটিভ হচ্ছে, ঠিক আছে কিনা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দিস হেপাটাইটিস অ্যাকচুয়ালি কজড বাই হেপাটাইটিস বি ভাইরাস, কিন্তু সারফেস অ্যান্টিজেন is eliminated by your immune system due to vigorous reaction। সেক্ষেত্রে দেখো অ্যান্টি এইচবিসি, মানে কোর অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডিটা তোমাকে দেখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে সারফেস অ্যান্টিজেন নেগেটিভ মানেই কিন্তু হেপাটাইটিস বি এক্সক্লুডেড, এরকম কিন্তু না, যতক্ষণ না আমাদের অ্যান্টি এইচবিসি আইজিএম নেগেটিভ হচ্ছে। অ্যান্টি এইচবিসি আইজিএম যদি নেগেটিভ হয়, তাহলে ধরে নিতে হবে যে তোমার এই হেপাটাইটিস বি দ্বারা না, অন্য কোনো ভাইরাস দ্বারা। তোমরা কি বুঝতে পারলা কিনা, না কঠিন হয়ে গেল একটু? বুঝতে পারছো না? জি। তাহলে তোমাকে অ্যান্টি এইচবিসি আইজিএমটা অবশ্যই করতে হবে। তারপরে কি হেপাটাইটিস সি দ্বারা, যদিও আমরা বলি যে একুট হেপাটাইটিস কিন্তু সি করে না, তারপরেও রেয়ারলি করতে পারে অ্যান্টি এইচসিভি, হেপাটাইটিস সি ভাইরাসের এগেইনস্ট অ্যান্টিবডি। আরো অ্যান্টি হারপিস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইবি ভাইরাস, এটার এগেইনস্ট অ্যান্টিবডি যেখানে হয় আর কি, ওইরকম যদি তোমার একটা ওয়েল সেটিং ল্যাব হয়, তাহলে এগুলা সম্ভব। বা বাইরের দেশে তুমি যখন যাবো পড়ালেখা করতে, তখন কিন্তু এগুলা ওরা করে, তাই না? সেরুলোপ্লাজমিন, যেটা বললাম যে উইলসন ডিজিজ, কপার মেটাবলিজম ডিস্টার্ব, সেক্ষেত্রে সেরুলোপ্লাজমিন দেখা হয়, সিরাম এন্ড ইউরিনারি কপার দেখা যায়, অটো অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর, দেন হচ্ছে অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, লিভার কিডনি মাইক্রোজোমাল অ্যান্টিবডি। তাহলে এগুলা
এলক্যাম এইসব অ্যান্টিবডি, তাই না? আমাদের এখানে আমরা করতে পারি না, কিন্তু ঢাকায় অনেক কিছু সম্ভব। তুমি যখন বাইরে যাবে তখন সবকিছু করা যায়। আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য লিভার এন্ড ডপলার অফ হেপাটিক ভেইন, এই যে হেপাটিক ভেইন গুলো হচ্ছে যে যদি ভেনাস অবস্ট্রাকশন হয়, বাট ক্যারি হয় হঠাৎ করে, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে এই ডপলার তোমার স্টাডিটা কাজে লাগবে। আল্ট্রাসোনোগ্রাম করে তো আমরা বুঝতে পারবো যে লিভারের ইকোটেক্সচার কেমন, এখানে কোনো স্প্লিন আছে কিনা, এটা পোর্টাল ভেন ডায়ামিটার, তার মানে এটা অ্যাকুট হেপাটাইটিস অর এটা ক্রনিক লিভার ডিজিজের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, এইটা এসআইডিস আছে কিনা। মনে করো ক্লিনিক্যালি আমি এসআইডিস পাচ্ছি না, আল্ট্রাসোনোগ্রাফিতে বললো যে এসআইডিস আছে, তাহলে তোমার ডিসিশন চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ইনভেস্টিগেশন লাইন আপ করবো। আর কি করবো? টু সি দ্য কমপ্লিকেশন। সবসময় আমি বলি যে 2-3টা হেডলাইন, যে টু এস্টাবলিশ দ্য ডিজিজ, টু সি দ্য এটিওলজি, টু সি দ্য কমপ্লিকেশন। এই যে কমপ্লিকেশন দেখার জন্য কি করবো আমরা? এটা ব্লাড পিকচার করবো। কেন ব্লাড পিকচার করবো? যে এই যে বললাম যে ইনফেকশন, এই পেশেন্ট গুলা, একুট লিভার ফেলের পেশেন্ট গুলো যেহেতু তোমার ফুফার ঠিক মতো কাজ করতে পারে না, ভেরি প্রন টু ডেভেলপ ইনফেকশন। ইনফেকশন আছে কিনা, তাহলে একটা সিবিসি করে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে কিনা, ব্লাড কালচার করবো, ইউরিন কালচার করবো, করে আমরা দেখবো ব্লাড সুগার, যে ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটরিং ডিউ টু এভরি চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা করবো। সিরাম ইলেকট্রোলাইট দেখবো, রেনাল ফাংশন টেস্ট করবো, ইউরিন যেটা বললাম কালচার করবো, একটা এক্সরে টেস্ট করবো কোনো ইনফেকশন হচ্ছে কিনা, একটা ইসিজি দেখবো যে তার কার্ডিয়াক স্ট্যাটাস কেমন, এবিজি দেখবো যে তার মেটাবলিক অ্যাসিডোসিস যেটা বললাম আমরা, যে অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস কি কি স্ট্যাটাসে আছে। তাহলে এইভাবে আমরা এই পরীক্ষাগুলা করবো। দেন যখন সবকিছু করতেছি কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাহলে ডায়াগনস্টিক ডাইলেমা থাকতেছে, কিন্তু পেশেন্টটা আনকনসিয়াস, তখন কি করতে হবে? এই পেশেন্টটার লিভার বায়োপসি করতে হবে, যে লিভার বায়োপসি করে দেখতে হবে যে তার হেপাটোসাইটের কি অবস্থা, ঠিক আছে কিনা। এটা আমরা কি এটা কোন রুটে করতে হবে? অবশ্যই আমরা এটা ট্রান্সজুগুলার রুটে করতে হবে, জুগুলার ভেইন দিয়ে। তাহলে ক্যাথেটার দিতে হবে। কেন? তাহলে ট্রান্সকিউটিনিয়াস করা যাবে না। কেন? এটা দিয়ে করলে, যেহেতু বলতেছি আমরা যে লিভার ফেলিওর মানে প্রথমে টাইম বেশি, দ্যার ইজ অলরেডি এক্সিস্টিং কোগুলোপ্যাথি। তাহলে কোগুলোপ্যাথি থাকলে কি ব্লিডিং ম্যানিফেস্ট ব্লিডিং হবে। তুমি যদি ইনজুরি করো, ঠিক আছে কিনা, তুমি যদি ধরো এই কোস্টাল রিজন দিয়ে যদি তুমি লিভার বায়োপসি করতে যাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে ব্লিডিং এর চান্স থাকবে অনেক বেশি। সেই কারণে এটা ট্রান্সজুগুলার রুটে করতে হবে। তাহলে জুগুলার ভেইন দিয়ে ক্যাথেটার ঢুকায়, ওখান থেকে তোমার বায়োপসি করতে হবে। মনিটরিং, তাহলে মনিটরিং কি? কার্ডিও রেসপিরেটরি, নিউরোলজিক্যাল ফ্লুইড ব্যালেন্স, আর হচ্ছে যে কিছু মেটাবলিক প্রোফাইল, এগুলো দেখতে হবে তোমাকে। আর ইনফেকশন সার্ভিলেন্স তোমাদের ডেভিডসনে আছে, যাতে পালস ব্লাড প্রেশার, যেটা বললাম যে পালস যদি কি হয়, যদি পালস বাড়ি হয়, ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হয়, তাহলে এটা যদি চান্স অফ হচ্ছে ইন্টারক্রিনাল প্রেশার, রাইজ ইন্টারক্রিনাল প্রেশার, এটা দেখবে। রেসপিরেটরি রেটের কি অবস্থা, সেন্ট্রাল ভেনাস প্রেশার, যেহেতু আমরা ফ্লুইড ম্যানেজমেন্টে হেল্প করবে। নিউরোলজি যেটা বলা হলো যে তোমার কনসাস লেভেল, দেন হচ্ছে যে পিপিল টিপিল, এগুলো দেখতে হবে। পিপিল কি ফিক্স কিনা, আনইকুয়াল কিনা, প্লান্টার রেসপন্স কেমন, ফ্লুইড ব্যালেন্স, ঠিক আছে কিনা, এগুলা সব দেখতে হবে। আর ইনফেকশন সার্ভিলেন্স তো বলা হয়েছে, তাহলে তোমাদের ডেভিশন থেকে এটা দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট যে ম্যানেজমেন্ট কি। তাহলে ম্যানেজমেন্ট কি? তাহলে যখন লিভার একটা ড্যামেজ করে, আমরা সবসময় কি করি? কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই। আমরা যে ওয়ার্ডে ম্যানেজমেন্ট দিব, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তাহলে কনজারভেটিভ মানে কি? যে ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করবো, হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করবো, মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস যেটা থাকবে সেটা কাটানোর চেষ্টা করবো, ঠিক আছে কিনা। তার হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স করার চেষ্টা করবো। কেন করবো আমরা এটা? আমরা কি আসলে আমরা করবো উইথ লিভার সেল রিজেনারেট। আমরা জানি যে হাইলি রিজেনারেটিং সেল, লিভার সেল ড্যামেজ হচ্ছে, কিন্তু তুমি যদি ওই সময়টা সাপোর্ট দিতে পারো, তাহলে লিভার সেল গুলো রিজেনারেট করে কিন্তু পূর্বের অবস্থায় ফেরত যাবে। ক্লিয়ার? খুবই এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে একটা যদিও বলা যায় একুট লিভার ফেলিওর একটা গ্রেভ কন্ডিশন, কিন্তু তুমি যদি সাপোর্টিভ ম্যানেজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারো, তাহলে কিন্তু এই পেশেন্টটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আশা করি যে লিভার সেলটা নিজে নিজে রিজেনারেট করতে থাকবে, এই সময়টাতে আমরা তাকে সাপোর্টিভ ম্যানেজমেন্টটা দেবো, ঠিক আছে কিনা। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি? নেজোগ্যাস্ট্রিক টিউব, যেটা বললাম যে কার্বোহাইড্রেট যেন ঠিকমতো পায়, যেন হাইপোগ্লাইসেমিয়া না হয় এই পেশেন্টটা। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, কেন? যেহেতু চান্স অফ ইনফেকশনটা অনেক বেশি, ঠিক আছে না। ইভেন ফাঙ্গাল ইনফেকশনও হয়, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। রুটিন, ভিটামিন কে, এই যে কোগুলোপ্যাথি থাকে, তাই না, অনেক বেশি থাকে, তাহলে কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এখানে, তাহলে ভিটামিন কে তোমাকে সাপ্লিমেন্ট দিতে হবে। ক্যাথেটার করতে হবে, তাহলে ক্যাথেটার করতে ইউরিন আউটপুট দেখতে হবে। পেশেন্টের যদি হাইপোক্সিয়া হয়, অক্সিজেন লেভেল যদি কমে যায়, তাহলে কি অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া থাকলে গ্লুকোজ দিতে হবে।
তাহলে হাইপারটেনশন থাকলে ক্রিস্টালের ফ্লুইড দিতে হবে। কোগুলোপ্যাথি যদি হয় যে ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে, তাদের রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। যদি রেনাল ফেলিওর হয় তাহলে কি করতে হবে? হিমোডায়ালাইসিস দিতে হবে, ঠিক আছে না? সেরিব্রাল এডিমা যদি থাকে তাহলে কি হবে? সেরিব্রাল এডিমা, পেশেন্টের কনভালশন হচ্ছে, দেখলা তুমি যে আনইকুয়াল পেপিলো এডিমা হচ্ছে, প্লান্টার রেসপন্স বাইলেটারালি এক্সটেনসর, তখন কি দিব আমরা? মেনিটল দিতে পারি। সেরিব্রাল এডিমা থাকলে আমরা মেনিটল দিতে পারি, ঠিক আছে কিনা? তারপরে কি গ্যাস্ট্রিক পিএইচটা অ্যাবভ 5 রাখার জন্য প্রোটন পাম্প ইনহিবিটর আইভি দিতে পারি আমরা, ঠিক আছে কিনা? যদি রোগী খারাপ হয়ে যায় তাহলে কি হয়? প্রিপারেশন ফর ইন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাই না? ইন্টুবেশন দেওয়া লাগতে পারে। ইন্টারকেনাল, যেখানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, সেখানে ইন্টারকেনাল প্রেসার কিন্তু মেজার করা যায় যে প্রেসার বাড়তেছে কিনা, এটা। তারপরে এন্টারাল ফিডিং টিউব, এন্টারাল ফিডিং টিউব মানে যারা গ্রেড 3 বা 4 এ যাচ্ছে, এই যে গ্রেড যে প্রথমে আমরা দেখলাম যে পেশেন্ট রেসপন্ড করে না, পেইন দিলেও রেসপন্ড করে না, তাদের ক্ষেত্রে এন্টারাল ফিডিং এর ব্যবস্থা করতে হবে। অবশ্যই ফিডিং এর ব্যবস্থা করতে হবে, নাহলে হাইপোগ্লাইসেমিয়া রোগীটা আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে কিনা? যারা ভালো পারবে তাদের জন্য। যে প্রগনোসিস কিসের উপর ডিপেন্ড করে? একটু লিভার ফেলিওরের প্রগনোসিস কিসের উপরে ডিপেন্ড করবে, তাই না? তাহলে দুই ধরনের আমরা বললাম যে ইউকেতে কি হয়, যেহেতু এই বইটা আসলে তাহলে ওনারা লিখছেন, এই জন্য ওরা প্রথমেই কিন্তু বলছে যে প্যারাসিটামল পয়জনিং। তাহলে লিভার ফেলিওর কিন্তু তাদের দেশে কিন্তু প্যারাসিটামল পয়জনিং জন্য বেশি হয়, ঠিক আছে? এখানে তারা কয়টা প্যারামিটার দেখছে, যে একটা দেখছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বা পিএইচ, পিএইচ যদি লেস দেন 7.3 হয়, অথবা কি যদি রেনাল ফাংশন ডিটেরিয়েট করে, যদি তোমার ক্রিয়েটিনিন যদি 300 মাইক্রোমোলের বেশি হয়, প্রথম টাইম যদি 100 সেকেন্ডের বেশি হয়, প্লাস এনকেফালোপ্যাথি গ্রেড 3 পড়তে হয়, তাহলে এটা কি হয়? এটা সিগনিফাই করে যে পুয়ার প্রগনোসিস, মানে এই রোগীটা সার্ভাইবিলিটির চান্স হচ্ছে কম। আর নন প্যারাসিটামল পয়জনিং এর ক্ষেত্রে প্রথম টাইম যদি 100 সেকেন্ডের বেশি হয়, অথবা এনি 3 অফ দ্য ফলোইং, জন্ডিস টু এনকেফালোপ্যাথিক টাইম, এই যে যেটা বললাম 7 দিনের কম, 7 দিনের কম হলে এটাকে বলতেছিলাম আমরা সাব একুট লিভার ফেলিওর, ঠিক আছে কিনা? 7 থেকে 28 দিন বলতেছিলাম যে একুট, ঠিক আছে? 29 থেকে 12 সপ্তাহ বলতেছিলাম যে আমরা সাব একুট বলতেছিলাম। সাব একুট, একুট এন্ড আর কি বলছিলাম একটা, মনে আছে? লেস দেন 7 হচ্ছে হাইপার একুট, 8 to 28 হচ্ছে একুট, 29 থেকে 12 সপ্তাহ হচ্ছে সাব একুট, এটা বললাম। তাহলে দেখো যে যত তাড়াতাড়ি তার লিভার ফেল হচ্ছে, তত কিন্তু এটার ফ্যাটটা খারাপ। যদি, ঠিক আছে, যদি বিলিরুবিন অনেক বেশি হয় প্রথম টাইম, তাহলে এগুলা তুমি এমনি বলতে পারো যে কি কি প্রগনোসিস, এইভাবে আসলে ধরে ধরে মনে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট, ঠিক আছে না? তাহলে তুমি বলতে পারো যে কয়েকটা প্যারামিটার দেখা হয়, যেমন কি দেখা হয়? যে প্রথম টাইম খুবই ইম্পর্টেন্ট, যে প্রথম টাইম দেখা হয়, সাথে রেনাল ফাংশন, আর হচ্ছে গ্রেড, কোন গ্রেডে তার এনকেফালোপ্যাথি আছে। তুমি যদি এভাবে বলো, এন্ড হচ্ছে যে কি দেখা হয়, এবং এটা তোমার হচ্ছে যে বিলিরুবিনটা কত বেশি, যে 17.6 যদি অনেক বেশি, তার অনেক বেশি যদি বিলিরুবিন হয়, তাহলে এটার প্রগনোসিসটা খারাপ। তুমি এইভাবে ধরে ধরে পয়েন্ট ধরে ধরে মনে রাখা রিয়েলি ডিফিকাল্ট, তোমাদের জন্য তো অবশ্যই ডিফিকাল্ট। তুমি বলো যে স্যার কয়েকটা প্যারামিটার যতটুকু মনে থাকে, যে আমাদের এটা আমরা সিরাম বিলিরুবিন দেখা হয়, বিলিরুবিন বেশি হলে এটা প্রগনোসিস খারাপ, এটা যদি রেনাল ইমপ্যায়ারমেন্ট থাকে তাহলে এটা প্রগনোসিস খারাপ, এটা যদি কি হয়, যদি অ্যাসিডোসিস থাকে তাহলে এটা প্রগনোসিস খারাপ, এটা প্রথম টাইম বেশি হলে, ক্রিয়েটিনিন বেশি হলে এটা প্রগনোসিস খারাপ। তাহলে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো, দুইটা পয়েন্ট অন্তত যেন বলতে পারে, মুখ খুলতে পারে। তাহলে এটা কি সবসময় কি আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে কি ভালো করতে পারি? সবগুলো কিন্তু ভালো হবে না, ঠিক আছে কিনা? তাহলে লিভার যখন বিশেষ করে প্রথমে টাইম যখন বেশি হয়, তখন কিন্তু বলা হয় যে তোমাকে এমন একটা ইউনিটে ট্রান্সফার করতে হবে যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশনের সুযোগ সুবিধা আছে, ঠিক আছে কিনা? এই জায়গায় করবো। এবং সার্ভাইভাল ফলোইং ট্রান্সপ্লান্টেশন ইজ ইমপ্রুভিং এন্ড 1 year সার্ভাইভাল রেট অ্যাবাউট 60% ক্যান বি এক্সপেক্টেড। তাহলে দেখো যে লিভার যদি ট্রান্সপ্লান্ট করো, 60% পেশেন্ট কিন্তু 1 বছর পর্যন্ত এমনিই বাঁচবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যাকুট লিভার ফেলিওর। ওদের কোনো কোশ্চিন আছে কিনা বলো? তোমার যদি কোশ্চিন না থাকে আমরা একটু সামারাইজ করি। তাহলে সামারাইজ করলে একুট লিভার ফেলিওরকে আমরা বলতেছি যে একটা লিভার ফেলিওর উইদিন 8 weeks উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, এটাকে একুট লিভার ফেলিওর। ক্রনিক লিভার ফেলিওরের ব্যাকগ্রাউন্ডে যে লিভার ফেলিওর, সেটাকে বলা হয় এনকেফালোপ্যাথি। লিভার ফেলিওরের কার্ডিনাল ফিচার হচ্ছে অল্টার্ড মেন্টেশন বা সেরিব্রাল ডিস্টারবেন্স।
তাহলে একটা পেশেন্টের জন্ডিসের ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়, সেটা কনফিউশন, লেস কনসেন্ট্রেশন টু ড্রাউজিনেস পর্যন্ত বা কোমাটাস পর্যন্ত, এইটা হচ্ছে যে এইটা হচ্ছে গ্রেডিং, ঠিক আছে না? এইটাকে তাহলে আমরা বলবো যে এটা লিভার ফেলিওর আছে। সাথে যদি আমরা কি বায়োকেমিক্যাল টেস্ট করে যদি প্রথমে টাইম বেশি থাকে, তাহলে মোটামুটি কনফার্ম যেটা লিভার ফেলিওর। ক্লিয়ার? তাহলে লিভার ফেলিওর হিস্ট্রি নিতে হবে তখন ইম্পর্টেন্ট। বিশেষ করে কি কমন কারণ হচ্ছে যে বললাম সারা পৃথিবী জুড়ে ভাইরাল হেপাটাইটিস, সেটা ABCDE আর নন ই, ঠিক আছে কিনা? ক্রিপ্টোজেনিক মানে কারণ জানা যাচ্ছে না। আর কিছু ড্রাগস দ্বারা হইতে পারে, সেটা হচ্ছে যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, প্যারাসিটামল পয়জনিং, কিছু রিক্রিয়েশনাল ড্রাগ আছে, এগুলো হইতে পারে, বা হার্বাল মেডিকেশন। এবং প্রেগন্যান্সিতেও কিন্তু লিভার ফেলিওর হতে পারে। মোটামুটি এটা এটিওলজি আমরা জানলাম। যদি তুমি বেডসাইড এক্সামিন করো কি পাবা, পেশেন্টটা বিভিন্ন গ্রেডে থাকতে পারে, এটা একদম ড্রাউজিনেস এই স্টেজে থাকতে পারে। পেশেন্ট যদি আমি এক্সামিন করি ফিটোর হেপাটিকাস পাইতে পারি, একটা মাস্টি ওয়াটার মুখ থেকে আসতে পারে, পেশেন্ট একটিভ থাকতে পারে। যদি আমি চোখে দেখি তাহলে ওটার কমপ্লিকেশন হিসেবে যে সেরিব্রাল এডিমা আছে কিনা, যেমন তার আনইকুয়াল পিউপিল, ফিক্সড পিউপিল, আনডিরেক্টেড ব্লাইন্ড, এরকম পিউপিলটার সাথে চোখে যেহেতু জন্ডিস দেবো, চোখটাও দেখে ফেলবো সাথে সাথে। তারপরে কি করবো আমরা, এইখানে আসে স্পাইডার, এগুলো দেখাচ্ছে স্পাইডার নেবে কেন, এটা ক্রনিক লিভার ডিজিজের জন্য হচ্ছে কিনা স্পাইডার, বেডসাইডে দেখে ফেলবো। নিউট্রিশনাল স্ট্যাটাস এগুলো দেখে ফেলবো আমরা। দেন হচ্ছে নিচে নামলে এখানে হেপাটোমেগাল, লিভারটা পালপেবল কিনা, স্প্লিনটার কি অবস্থা, স্প্লিন থাকলে ধরে নিব যে এটা সিএলডির ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, ইউজুয়ালি বলতেছে আমরা এটা। দেন হচ্ছে প্লান্টার রেসপন্স, ইউজুয়ালি বাইল্যাটারালি এক্সটেন্সর হতে পারে যখন ডিপলি কোমাটাস থাকে পেশেন্ট, ঠিক আছে কিনা? পেশেন্টটাকে ইনভেস্টিগেট করবো কিভাবে, লিভার ফাংশন টেস্ট করবো, এটিওলজি দেখার জন্য ভাইরাল মার্কার গুলো করবো। হেপাটাইটিস বির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট NTSBC IgM করবো, যেহেতু সারফেস অ্যান্টিজেন এলিমিনেট হতে পারে, ঠিক আছে কিনা? আর রেয়ারলি হচ্ছে অটোইমিউন অ্যান্টিবডি, যেটা এগুলো ভেরি রেয়ার, এগুলো হায়ার সেন্টারে করা হয়, আমাদের দিনাজপুরে আমরা এগুলো কখনোই করি না। তাহলে দিনাজপুরে আমরা হেপাটাইটিস A and E এর জন্য করি, এন্ড NTSBC IgM করি, এবং সারফেস অ্যান্টিজেন বির জন্য বি করি। তারপরে তার কমপ্লিকেশন হচ্ছে কিনা, এই জন্য কি করবো আমরা, আমাদের এখানে ABG হয়, যে তার ABG হলে তার পিএইচটা কেমন আছে, অ্যাসিডোসিস অর অ্যালকালাইন, সেটা বোঝা যাবে, তুমি বুঝতে পারবো। আমরা ব্লাড সুগার করব, আমরা রেনাল ফাংশন করব, ঠিক আছে না? একটা ব্লাড পিকচার করব যে তার ইনফেকশন হচ্ছে কিনা, তার ইউরিন করব, সম্ভব হলে তার একটা CXR করব, একটা ECG করব, ঠিক আছে না? এটা কমপ্লিকেশন দেখার জন্য। এরপরে আমরা ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টে কি হবে, যে আমাদের ম্যানেজমেন্ট অপশনটাই হচ্ছে যে কনজারভেটিভ, উইথ দ্য হোপ দ্যাট দ্য লিভার সেল রিজেনারেটেড স্পন্টেনিয়াসলি। সব ক্ষেত্রেই দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু পেশেন্টকে আমরা হারাবো, যাদের হয়তো সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়ার পরেও আমরা আসলে এই পেশেন্ট ম্যানেজ করতে এই জায়গায় সমর্থ হবো না, লিভার ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে। যেহেতু আমাদের ফ্যাসিলিটিস এখানে নাই, যদি আমরা প্রপারলি এটাকে রেফার করতে না পারি, তাহলে এই পেশেন্টটা আসলে আমরা হারাবো এখানে। তো আমরা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে যেহেতু হাইপোগ্লাইসিমিয়া হওয়ার চান্স খুব বেশি, যেহেতু লিভার ডিল করতে পারে না গ্লুকোজকে নিয়ে ঠিক মতো করে, এই জন্য ব্লাড সুগার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা ফিডিংটাকে ইনশিওর করবো, তার নিউট্রিশন অ্যালং উইথ ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা দেখবো, ইলেকট্রোলাইট ব্যালেন্স এগুলো দেখবো আমরা। আর কি করবো আমরা, এই পেশেন্টটার ভিটামিন কে সবগুলোকে দিব। আর যদি কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন গুলো ম্যানেজ করবো। হাইপোক্সিয়া থাকলে অক্সিজেন দিব, হাইপোটেনশন হলে ক্রিস্টালাইট ফ্লুইড দিব, যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, ক্যাথেটার করবো। আনকনশাস হলে তার কেয়ার অফ দ্য আইস, মাউথ, 2 আওয়ারলি পোস্টার চেঞ্জ, এগুলা করবো। তাহলে দিস ইজ অল অ্যাবাউট। হচ্ছে পেশেন্টকে বলে রাখবো যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু এটার অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টেশন রাখতে হবে, এই ইনফরমেশন কিন্তু দিতে হবে যে লিভার ফেলিওর আমরা যেটা চিকিৎসা দিচ্ছি এটা কিন্তু দিস ইজ নট অল অ্যাবাউট। তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে, যে তুমি যদি ভালো জায়গায় থাকো, সেখানে যদি এরকম ফেসিলিটিস থেকে পাশে যে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট থাকে, তাহলে তাকে ওখানে রেফার করতে হবে। এই ইনফরমেশন গুলো কিন্তু রুগীকে দিতে হবে যে তুমি চিকিৎসা দিচ্ছ, দিস ইজ নট অল অ্যাবাউট, এইটাই সবকিছু না। তাহলে এই অপশন গুলো রুগীকে না জানাইলে পরে হবে কি, বিসেপ যদি কোনো খারাপ হয়ে যায়, তখন বলে যে আপনি তো বলেন নাই, আমাদের তো সামর্থ্য ছিল, আমরা লিভার দরকার হলে চেঞ্জ করতাম। বুঝছো না? রুগী মারা যাওয়ার পরে অনেকেই তখন লিভার ডোনেট করতে আসে আর কি, কিন্তু যখন রুগী যখন মানে লাইফ এন্ড ডেথের মাঝখানে থাকে, তখন কিন্তু অনেক আত্মীয় থাকে না, আবার মারা গেলে বলবে যে আপনি আগে বলেন নাই, আমরা তো লিভার চেঞ্জ করতাম, ঠিক আছে কিনা? তো এই সমস্যাগুলোর জন্য না পড়ি আমরা, এই জন্য পেশেন্টকে ইনফরমেশনটা দিতে হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট একুট লিভার ফেলিওর। আমরা যদি এতটুকু মনে রাখি, আমি সামারাইজ যেভাবে বললাম, এতটুকু মনে রাখলে আমার মনে হয় যে এনাফ ফর ইউ। আমি তোমাদের কাছে বিদায় নেই নাকি? তোমাদের কি নেক্সট ক্লাস আছে, ক্লিনিক্যাল ক্লাস?
ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের পার্টিসিপেন্ট কেমন ছিল আজকে? এখানে প্রথমে দেখলাম যে কত, এখন কতজন আছো তোমরা? স্যার 110 জন। 110 জন, 111 নিয়ে শুরু করছিলাম মনে হয়। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে একটু ধরবো আবার, যে তোমরা অ্যাকুট লিভার ফেলিওরের কি কি পড়লা। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম স্যার।